দুটি কথা বলি, আমাদের চ্যানেলের কম ভিউ, কম সাবস্ক্রাইবার নিয়ে ইদানিং সবাই দুঃখ প্রকাশ করেন, আক্ষেপ করেন। এই চ্যানেলগুলি শুধুই বই প্রেম আর বইয়ের প্রতি অনুরাগ থেকেই তৈরি। আপনারা যে কজনই আমাদের শুনছেন তারাই আমাদের আপনজন। কোনো রকম প্রচারণা ছাড়াই আমরা আপনাদের কাছে পৌঁছেছি। আশা করি সামনে আমাদের পরিবার আরও বড় হবে। তবে আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা ব্যক্তিগত আলাপচারিতায় প্রিয় মানুষদের সাথে আমাদের চ্যানেলের প্রতি ভালো লাগা বা ভালোবাসা আপনি বইপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। একটা গল্প 50 জন শুনলেও লাইক করেন 10 থেকে 20 জন। মতামত বা ভালো লাগা মন্দ লাগা জানাতে একেবারেই ভুলে যান। আশা করি ভালোবেসে আগামীতে এই কাজগুলি করবেন। আর এটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের 70% শ্রোতাই সাবস্ক্রাইব করতে ভুলে যান। হয়তো আমাদের আরও ভালোভাবে কাজ করা উচিত এবং তাই আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ। 1892 সালের ঘটনা, দুর্ভিক্ষের বছর। জায়গাটা হলো সুহুমার অচিম কোদর নদীর ধারে। সমুদ্রের এত কাছে যে পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জলের আনন্দোচ্ছল কলধ্বনির ভিতরও সমুদ্রের বজ্র গম্ভীর কল্লোল স্পষ্ট শোনা যায়। শরৎকালের দিন কোদরের সাদা ফেনাগুলিতে চকচকে নুয়ে পড়া হলদে চেরিলের পাতা দেখে মনে হলো চঞ্চল সরপুটির ঝাঁক খেলা করে বেড়াচ্ছে। আমি নদী তীরের একটি টিলার উপর বসেছিলাম এবং মনে মনে এই কথাই ভাবছিলাম যে গাংচিল এবং কর্মরেন্টারাও সেই চেরি পাতাগুলিকে নিশ্চয়ই মাছ মনে করছে। সেজন্যই তারা ডান দিকের গাছগুলোর পেছনে, যেখানে সমুদ্রের কল্লোল শোনা যাচ্ছে, সেখানে প্রাণপণে চেঁচামেচি করছে। মাথার উপর বাদাম গাছের শাখা প্রশাখাগুলিতে সোনালি রং ধরেছে। আমার পায়ের তলায় মানুষের কাটা করতলের মতো রাশিকৃত পাতা ছড়িয়ে আছে। নদীর ওপারে হর্নবিম গাছের ডালপালাগুলি একেবারে ন্যাড়া। মনে হয় যে ছেঁড়া জালের মতো তার ডালপালাগুলো শূন্যে ঝুলে আছে। লাল আর হলদে রঙের পাহাড়ি কাঠঠোকরাও যেন এই জলের ফাঁকে পড়ে তার কালো ঠোঁটের আঘাতে হর্নবিমের বলকল ভেদ করে অবিশ্রান্ত আঘাত করে চলেছে। আর সেই আঘাতে ইতস্তত বিক্ষিপ্ত কীট পতঙ্গগুলিকে ধরবার জন্য চারদিক থেকে সুদূর উত্তরের অতিথি ছোট ছোট পাখিরা এসে জমেছে। বাদিকে পাহাড়ের মাথায় জমেছে ধোঁয়াটে জলভরা মেঘ। তারই ছায়া পড়েছে সবুজ পাদদেশে, যেখানে দাঁড়িয়ে আছে একটা মরা বক্স গাছ। বুড়ো বীচ এবং লিন্ডেন গাছগুলির কোটরে আছে সেই মৌচাকের মধু, যার মাদকতা পুরাকালে একদিন শক্তিশালী রোমের পদাতিক বাহিনীকেও জয় করে মহান গম্পিউসের সৈন্যদের পতনের কারণ প্রায় হয়েছিল। মৌমাছিরা এই মধু লরেল আর হাগরেরা সেই মধু কোটর থেকে বের করে গম থেকে তৈরি পাতলা লাভাস রুটিতে মাখিয়ে খায়। আমিও বাদামতলায় পাথরের উপর বসে বসে ঠিক তাই করছিলাম। একটা ক্রুদ্ধ মৌমাছি আমার গায়ে দারুণ হুল ফুটিয়েছে। আমি কেটলি ভরা মধুর রুটি ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম আর শরতের অলস সূর্যের লীলা তারিফ করছিলাম। শরৎকালের ককেশাত পর্বত দেখে মনে হয় যেন মহামহা ঋষিদের গড়া এক একটি মূল্যবান গির্জা, যে ঋষিরা আবার সর্বদা মহাপাপীয়। বিবেকের তীক্ষ্ণ চক্ষু থেকে তাদের অতীত পাপ গোপন করবার জন্যে তারা প্রচুর সোনাদানা নীলকান্তমণি পান্না দিয়ে মন্দির তৈরি করছে। পাহাড়ের গায়ে ঝুলিয়ে রেখেছে সমরখন্দ, সেমাহার, তুর্কমেনদের তৈরি সূক্ষ্ম রেশমের কাজ করা বহুমূল্য গালিচা। তারা সারা দুনিয়া লুটপাট করে সবকিছু এনেছে এইখানে সূর্যের কাছে, যেন তাকে বলে গেছে, তোমার লোক জগৎ থেকে এনেছি তোমারই জন্যে। দেখেছি দাড়িওয়ালা পক্ককেশ দৈত্যরা বড় বড় চোখে আনন্দ চঞ্চল শিশুর প্রসন্নতা নিয়ে পাহাড়ের উপর থেকে নেমে আসছে পৃথিবীর শোভাবর্ধন করবার জন্যে। তারা দুহাতে বিচিত্র বর্ণের হীরামুক্তা ছড়াচ্ছে, পাহাড়ের মাথায় পরিয়ে দিচ্ছে স্তরে স্তরে রূপোর পুরো আভরণ। ঢালু ঢিবিগুলোকে
ঢেকে রেখেছে নানা জীবন্ত বসন। তাদের করস্পর্শে ধরিত্রীর এই অঞ্চল এক অলৌকিক সৌন্দর্য ধারণ করেছে। এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মানো বড় মজার। কত আশ্চর্য জিনিস দেখতে পাওয়া যায়। সৌন্দর্যের শান্ত ভাবাবেশ, মনে যে বেদনা জাগে, এই আনন্দ তারই সামিল। একথা সত্যি যে জীবনে দুঃখের মুহূর্তও থাকে। উৎসবিদ্বেষে বুকের ভেতরটা জ্বলে যায়। দুঃখ যেন বুকের রক্ত শুষে নেয়, কিন্তু সে দুঃখের দিনও কাটে। আবার ওই সূর্য মানুষের দিকে চেয়ে প্রায় দুঃখে ম্লান হয়ে যায়। মানুষের জন্যে সে এত কঠোর পরিশ্রম করেছে, তবু মানুষ কৃতকার্য হতে পারল না। অবশ্য ভালো লোক যে নেই এমন নয়, কিন্তু তাদের আরও সংশোধন দরকার, কিংবা হয়তো আরও ভালো হয় যদি তাদের আবার গোড়া থেকে তৈরি করা যায়। আবার বাঁ দিকের ঝোপগুলোর উপর দেখা গেল কয়েকটি কালো মাথা নড়াচড়া করছে। সমুদ্রের গর্জন আর নদীর কলধ্বনির ভেতর থেকেও মানুষের অস্পষ্ট কণ্ঠস্বর শোনা যায়। এরা সব দুর্ভিক্ষ পীড়িত। সুহুম থেকে পায়ে হেঁটে আসছে। সেখানকার রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে। এবার তারা ওচেমচিরিতে চলেছে কাজের চেষ্টায়। আমি ওদের চিনি। ওরা ওরেল প্রদেশ থেকে এসেছে। একসঙ্গেই আমরা কাজ করেছি সুহুমে, এবং কাল একসঙ্গেই কাজ থেকে ছাড়াও পেয়েছি। তবে আমি চলে এসেছি ওদের আগে, রাত্রেই সমুদ্রের ধারে সূর্যোদয় দেখব বলে। 4টি পুরুষ এবং একটি আসন্ন প্রসবা কৃষক তরুণী মেয়ে। তার গালের হার দুখানা উঁচু, পেটটা উঁচু হয়ে উপরে ঠেলে উঠেছে। ধূসর নীল চোখ দুটি যেন ভয়ে ঠিকরে পড়তে চায়। ঝোপের উপরে হলদে রুমালে ঢাকা তার চঞ্চল মাথাটি যেন পূর্ণ পরিস্ফুটিত সূর্যমুখী ফুলের মতো বাতাসে দুলছে। খুব বেশি ফল খেয়ে সুহুমে তার স্বামী মারা গেছে। আমি এইসব লোকের সঙ্গেই একই কুলিধাওরায় থাকতাম। অতি প্রাচীনকালের রুশীয় রীতি অনুযায়ী তারা আপন দুর্ভাগ্যের কথা বারবার এত জোর গলায় আলোচনা করত যে তাদের সেসব দুঃখের কাহিনী ভার্স 5 দূরেও শোনা যায়। দুঃখের নিষ্পেষণে চূর্ণ বিচীর্ণ হয়ে তারা নিরুৎসাহ হয়ে পড়েছে। বাতাস যেমন শরৎকালে শুকনো পাতা উড়িয়ে নেয়, তেমনি ওরা ওদের অনুর্বর এবং মলিন দেশ থেকে দুঃখের তাড়না এখানে ছিটকে পড়েছে। এখানকার প্রকৃতির প্রাচুর্য এবং অপরূপ রূপ ওদের মনে তাক লাগিয়ে ওদের দিশেহারা করে দিয়েছে। আর কাজের পীড়াদায়ক অবস্থাটা অন্তরের সবটুকু সাহসী নিঃশেষে হরণ করেছে। নিস্তেজ ম্লান চোখে তারা অসহায়ভাবে মিটমিট করে সবকিছুর দিকে চেয়ে থাকে। করুণ হাসির সঙ্গে পরস্পর নিচু গলায় বলা বলি করে, বাহ, কি খাসা জমি, এতে আপনা থেকেই সবকিছু জন্মায়। হ্যাঁ, তবে পাথরের মতোই শক্ত। আমি বলবই এ জমি আবাদ করা খুব সহজ নয়। আর সঙ্গে সঙ্গে ওদের মনে পড়ে যায় কোবেলি, লোজক, সুখইগোন, মেকেরিনকির কথা। ওইসব জায়গার প্রতি মুঠো মাটির সঙ্গেও ওদের পূর্বপুরুষের ধুলি মিশে আছে। সে দেশের কথা কি কখনো ভুলতে পারে? কত প্রিয় তাদের গায়ের ঘামে সেখানকার মাটি সজল হয়েছে। ওদের সঙ্গে আরেকটি স্ত্রীলোক ছিল। সে লম্বা, খাড়া, তক্তার মতো পাতলা, চোয়াল ঘোড়ার মতো এবং টেরা, কয়লার মতো কালো চোখ দুটিতে মিশমিশি নির্জীব দৃষ্টি। সন্ধ্যাবেলায় হলদে রুমাল মাথায় স্ত্রীলোকটিকে সঙ্গে নিয়ে সে ধাওরার পেছনে যেত এবং পাথরকুচির একটি স্তূপের উপর বসে গালে হাত দিয়ে মাথাটি একপাশে হেলিয়ে উঁচু আর ক্রুদ্ধ গলা ছেড়ে গান গাইত। কবরের ধারে সবুজ ঝোপের আড়ে বিছাবো সাদা রুমাল হলদে বালির পরে, যদি পাই দেখা পথ চেয়ে অবতায়, প্রিয়তমে এলে করিব আদর উজারিয়া এ হৃদয়। ওর সঙ্গিনী সাধারণত চুপ করে নিজের পেট পর্যবেক্ষণ করত, কিন্তু কখনো কখনো হঠাৎ সে নিজেও ওর সঙ্গে যোগ দিয়ে যেন কেঁদে ফেলবার উপক্রম করত। পুরুষের মতো ভাঙা নিচু গলায় ধীরভাবে গেয়ে উঠত, হে প্রিয়, হে প্রিয়, হে মোর দ্বৈত প্রিয়তম, আর না হেরিব নয়নে তোমায়,
নিষ্ঠুর নিয়তি মম। এখানে দক্ষিণ দেশের শ্বাসরোধী অন্ধকার রাত্রিতে মেয়েদের করুণ স্বরের সঙ্গে সঙ্গে মনে পড়ে উত্তরাঞ্চলের কথা, যেখানে অনুর্বর মাঠ বরফে ঢাকা, শাসা করে তুষারের ঝড় বয়ে যায়, দূরে শোনা যায় নেকড়ে বাঘের ডাক। তারপর ওই ট্যারা মেয়েটি হঠাৎ জ্বরে পড়ল। ক্যাম্বিসের খাটিয়ায় শুইয়ে তাকে শহরে নিয়ে গেল। খাটিয়ায় সে কাঁপছিল আর গো গো করছিল, যেন এই কবরের ধারের ওই বালুকাটতের গানই আপন মনে গিয়ে চলছে। হলদে রুমাল ঢাকা মাথাটি ঝোপের নিচে ডুব দিয়ে অদৃশ্য হল। প্রাতরাশ সেরে আমি মধুর কেতলির মুখ পাতা দিয়ে মুড়ে বোচকাটি বেঁধে নিয়ে ধীরে ধীরে রওনা দিলাম। এই পথেই আমার সহযাত্রীরা এগিয়ে গিয়েছে। তাদের অনুসরণ করেই আমি পাথুরে পথে কর্নেল কাঠের লাঠি ঠুকতে ঠুকতে এগিয়ে চললাম। আমিও এসে পড়লাম সরু একফালি ধূসর রাস্তার উপর। ডান দিকে গভীর নীল সমুদ্র ঢেউ খেলে যাচ্ছে, যেন একসঙ্গে হাজার হাজার অদৃশ্য ছুতোর রেদা চালাচ্ছে। আর রাশি রাশি শুভ্র ছিলকে বাতাসে গড়াতে গড়াতে সশব্দে লুটিয়ে পড়ছে তীরে। সে বাতাস স্বাস্থ্যবতী রমণীর নিঃশ্বাসের মতো আর্দ্র, উষ্ণ এবং সুগন্ধি। এখানে তুর্কি জাহাজ বাদিকে হেলে আস্তে আস্তে সরে যাচ্ছে সুহুমের দিকে। বাতাসে পাল ফুলে উঠেছে সুহুমের একজন বড় ইঞ্জিনিয়ারের গাল দুটোর মতো। লোকটা ছিল খুবই গম্ভীর প্রকৃতির, কিন্তু কি জানি কি কারণে সর্বদাই চুপরাওকে বলতো চোপড়া, হতে পারাকে বলতো হতে পার। সে বলতো, চোপড়া তুমি চালাক হতে পার, কিন্তু এই মুহূর্তে তোমাকে থানায় বেঁধে নিয়ে যেতে পারি। লোকটা মানুষকে থানায় পাঠিয়ে দিতে ভালোবাসত। অবশ্যই কথা ভাবতে খুবই ভালো লাগে যে এতদিনে কবরের পোকায় তার হাড় পর্যন্ত খেয়ে ফেলেছে। বেশ আরামেই চলেছি, যেন হাওয়ায় উড়ে চলেছি। মনে রম্য চিন্তা আসছে, পুরনো দিনের প্রফুল্ল স্মৃতি ধীরে ধীরে জেগে উঠছে। মনের এই চিন্তা সমুদ্রের তরঙ্গগুলির সাদা ফেনার মতো। এগুলি উপরে ভেসে ওঠে, কিন্তু গভীর অতলে আমার অন্তরাত্মা শান্ত। ওখানে যৌবনের আনন্দে উজ্জ্বল আশা আকাঙ্ক্ষা সাঁতার কেটে বেড়ায়, যেন সমুদ্রের অতলে রূপলি মাছ। সমুদ্রের দিকে রাস্তাটি যেতে চায়, এঁকে বেঁকে সর্পিল গতিতে বালুকাময় তটভূমির পাশে পাশে ঢেউয়ের সংঘাত বাঁচিয়ে সেটি আসে। ঝোপগুলোতেও ঢেউয়ের মুখে দৃষ্টিপাত করতে চায়, তাই তারা সেই আঁকাবাঁকা পথের উপর নুয়ে পড়েছে, যেন ওই সুদূর বিস্তৃত নীল জলরাশিকে অভিনন্দিত করছে। পাহাড় থেকে হাওয়া বইতে শুরু করেছে, বৃষ্টি হবে। ঝোপের ভেতর থেকে অস্পষ্ট কাতরানি শোনা যায়, পীড়িত মানুষের কাতরানি, যাতে মন সমবেদনায় চঞ্চল হয়ে ওঠে। ঝোপের ভেতর দিয়ে পথ করে আমি হলদে রুমাল মাথার বাঁধা সেই কৃষক মেয়েটির কাছে এসে উপস্থিত হলাম। সে একটি বাদাম গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে আছে। তার মাথাটা ঘাড়ের উপর ঝুলে পড়েছে, মুখে একটা বিশ্রী বিকৃত ভঙ্গি। উন্মুক্ত চোখ দুটো যেন ঠিকরে পড়তে চায়। বড় পেটটা দুহাতে আঁকড়ে ধরে এমন অস্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে যে পেটটা স্নায়বিক আক্ষেপে ওঠানামা করছে। নেকড়ে বাঘের মতো হলদে দাঁতগুলি বের করে সে গোগো করে শব্দ করছে। কি হয়েছে তোমার? কেউ কি মেরেছে? নিচু হয়ে তাকে জিজ্ঞেস করলাম। ধূসর রঙের ধুলোমাখা এক পা দিয়ে সে আর একটা পাকে ঘষছে। মাছি যেমন নিজেকে পরিষ্কার করে, আর ভারী মাথাটা নেড়ে কর্কশ স্বরে বলল, চলে যাও নির্লজ্জ কোথাকার। যাও বলছি। অবস্থাটা সবই বুঝলাম। এরকম অবস্থা আগেও একবার দেখেছি। ভয় অবশ্য পেয়েছিলাম, তাই লাফ দিয়ে সরে গেলাম। আর মেয়েটা অনেকক্ষণ ধরে কোথাতে লাগলো। ফেটে পড়বার মতো চোখ দুটো থেকে ঘোলা জল গড়িয়ে ক্লিষ্ট লাল দুটি গাল বেয়ে পড়ছিল। এ দেখে আমি আবার তার কাছে ফিরে এলাম। বোচকা, কেতলি ও টিপটটা মাটিতে ফেলে দিলাম। তাকে চিৎ করে শুইয়ে দিয়ে হাঁটু দুটো মুড়ে দিতে চেষ্টা করলাম। সে আমার মুখে
এবং বুকে ধাক্কা দিয়ে আমাকে ঠেলা দিল এবং উপর হয়ে হামাগুড়ি দিয়ে আবার ঝোপের ভেতর ঢুকল ক্রুদ্ধ ভালুকের মতো গর্জন করে। শয়তান, জানোয়ার। তার হাত দুটো অবশ হয়ে গেল। সে মুখ থুবড়োয় মাটিতে পড়ে গেল। আবার সে চেঁচিয়ে উঠল, পা দুটো ছড়িয়ে দিয়ে, উত্তেজনার বশে। এবং এক্ষেত্রে কি করা উচিত সে সম্বন্ধে যা কিছু জানতাম সেটুকু স্মরণ করে নিয়ে ওকে আবার চিৎ করে শুইয়ে দিয়ে তার পা দুটো মুড়ে দিলাম। ভ্রূণের পাতলা আবরণ ইতিমধ্যে দেখা যাচ্ছে। চুপ করে শুয়ে থাকো, এখনই প্রসব হয়ে যাবে, তাকে বললাম। তারপর সমুদ্রের ধারে ছুটে গেলাম। জামার আস্তিন গুটিয়ে নিয়ে হাত দুখানি ভালো করে ধুয়ে ফেললাম এবং সঙ্গে সঙ্গে ফিরে এসে দায়ের কাজে লেগে গেলাম। বার্চ গাছের ছাল আগুনে দিলে যেমন কুকড়ে যায়, এই মেয়েটিও তেমনইভাবে যন্ত্রণায় কোকড়াতে লাগল। হাত দিয়ে খামচে কতগুলো শুকনো ঘাস তুলে নিয়ে সেগুলো নিজের মুখে পুরে দিতে চাইল। দুর্দান্ত রক্তাভ চোখে, অমানসিক বিকৃত মুখে সে মাটি ছাড়াতে লাগল। ইতিমধ্যে শিশুর মাথাটি দৃষ্টিগোচর হল। তার পা দুখানা ধরে রাখলাম যেন কুকড়ে না যায়, মুখের দিকেও লক্ষ্য রাখলাম। শুকনো বিকৃত মুখে ঘাস যেন পুড়ে না দেয়, সেদিকেও নজর দিলাম। আমরা উভয়কে খানিকটা গালাগালি দিলাম এবং ও দিল দাঁতে দাঁত কেঁপে, আমিও নিচু গলায়। ও গাল দিল যন্ত্রণা এবং হয়তো লজ্জার বশবর্তী হয়ে, আর আমি ব্যাকুলতা এবং ওর প্রতি আন্তরিক করুণার বশে। ভগবান, বারবার ও ঘর ঘর শব্দে আওড়াতে লাগল। ওর নীল ঠোঁট দুটি দাঁত দিয়ে কামড়ে ধরেছে, মুখে ফেনা ভাঙছে। চোখ দুটো দেখে মনে হয় যেন সূর্যের উত্তাপে হঠাৎ ঝলসে গেছে। অবিশ্রান্ত জল পড়ছে মা হওয়ার অসহ্য বেদনায়। শরীরটা দুটুকরো হয়ে ভেঙে মুচড়ে দিয়ে উঠেছে। চলে যাও এখান থেকে, শয়তান কোথাকার। আমাকে ও শিথিল দুর্বল হাত দুটি দিয়ে ঠেলতে চেষ্টা করল, কিন্তু আমি বারবার বুঝিয়ে বলি, খালাস হও বেকুব, তাড়াতাড়ি খালাস হও। আমার মনটা ওর প্রতি এক যন্ত্রণাদায়ক করুণায় ভরে উঠেছিল। ওর চোখের জল যেন আমার চোখে ফেটে বেরোচ্ছিল। ওর যন্ত্রণা দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল। মনে হলো চিৎকার করে উঠি এবং চিৎকার করে উঠলাম, বেগ দাও, দেরি করো না। অবশেষে একটা মানব আমার হাতের উপর এলো। আমি সজল চোখে দেখলাম তার সারা দেহ লাল। সে পৃথিবীর ওপর অসন্তোষ নিয়ে এসেছে। হাত পা ছুড়ছে, ক্রুদ্ধ দেখাচ্ছে এবং ভারী গলায় ট্যাটে করছে, যদিও এখনও তার মায়ের দেহেই আবদ্ধ রয়েছে। চোখ দুটি নীল, কিংভূত কিমাকার। বোচা হাস্যকর নাকটা লাল চ্যাপটা মুখখানায় মিশে গেছে। ঠোঁট দুখানি নড়ছে এবং চিৎকার করে ওয়া ওয়া করছে। তার সারা দেহ এমন পিচ্ছিল হয়েছিল যে আমি একটু অসাবধান হলেই সে আমার হাত থেকে ফসকে পড়ে যেত। হাঁটু গেড়ে বসে আমি তার দিকে চেয়ে হাসলাম। তাকে দেখে আমার খুবই আনন্দ হলো, আর ভুলেই গেলাম এরপর আমাকে কি করতে হবে। নাড়িটা কেটে ফেল, মা মৃদু গলায় বলল। তার চোখ দুটি এখন বুজে এসেছে, মুখখানি শিথিল হয়ে পড়েছে। মুখের মেয়েটির রং দেখে মনে হয় সে যেন মরে গেছে। নীল ঠোঁট দুখানি একটু একটু করে কাঁপছে। ওটা কেটে ফেল ছুরি দিয়ে। ধাওরায় থাকতেই আমার ছুরিখানা চুরি গিয়েছিল, কাজেই দাঁত দিয়ে নাড়িটা কেটে ফেললাম। বাচ্চাটা সজোরে ওরেল প্রদেশের চিৎকার করছে। মা মৃদু হাসছে। তার অতল স্পর্শ চোখ দুটি আনন্দে আশ্চর্যভাবে উদ্ভাসিত হয়ে উঠল। নীল তারা দুটি জলজল করে উঠল। শ্যামবর্ণ হাতখানি দিয়ে সে তার জামার পকেট হাতড়াতে লাগলো। তারপর দাঁতের আঘাতে রক্তাক্ত ঠোঁট দুখানি নেড়ে কোনো মতো উচ্চারণ করল, আমার শক্তি নেই। এক টুকরো ফিতে পকেটে আছে, নাইটা বাদ। ফিতাটা বার করে তাই দিয়ে ছেলেটার নাই বেঁধে দিলাম। মায়ের মুখের হাসি আরো উজ্জ্বল হয়ে উঠল। সেই হাসি এত আন্তরিক এবং দীপ্ত যে আমার প্রায় চোখ ধাঁধিয়ে দিল। এবার নিজেকে ঠিক করে নাও, আমি বললাম। আমি এখন একে ধুইয়ে নিয়ে আসি। দেখো, ও অস্বস্তির সঙ্গে অস্পষ্ট কণ্ঠে বলল, খুব আস্তে আস্তে যেও।
এ লাল মানুষটা কিন্তু সাবধানী ব্যবহার চায় না, মোটেই চায় না। সে হাত মুঠি করে এমনই করে চেঁচাচ্ছে যেন আমাকে আহ্বান করছে দ্বন্দ্বযুদ্ধে। ওয়া ওয়া, হ্যাঁ তুমি তুমি জোরের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত কর ভাই, নইলে তোমার প্রতিবেশীরা ঠিক তোমার ঘাড় ভেঙে দেবে। আমি তাকে পরামর্শ দিলাম। সমুদ্রের যে ফেনিল উল্লসিত ঢেউটা এসেছে আমাদের গায়ে উচ্ছলভাবে আছড়ে পড়ল, তার জল সর্বপ্রথম গায়ে লাগতেই সে দারুণ গম্ভীর এবং উচ্চস্বরে চিৎকার করতে লাগল। তারপর আমি যখন তার বুক এবং পেট চপটাঘাত দিলাম, সে চোখ বুজে হাত পা ছুঁড়ে প্রাণপণে কোকিয়ে ট্যাঁ ট্যাঁ করে উঠল, আর ঢেউর পর ঢেউ এসে তার শরীর ধুইয়ে দিতে লাগল। চেঁচামেচি কর, ওরেলের বাসিন্দা, যত পার গলা ফাটিয়ে চিৎকার কর। আমি যখন তাকে তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে গেলাম, তখন মা চোখ দুটি বন্ধ করে দাঁতের ঠোঁট চেপে পড়েছিল। তখন তার ফুল পড়ার ব্যথা হচ্ছিল। তা সত্ত্বেও কাতরানির ভেতর দিয়ে তার স্পষ্ট কথা আমি শুনতে পেলাম, দাও আমার কাছে ওকে দাও, থাক না, না না আমার কাছে দাও। কম্পিত হাত দুটো দিয়ে সে ব্লাউজের বোতামগুলো খুলে ফেলল। আমি তার বুকের কাপড় উন্মুক্ত করতে সাহায্য করলাম। অন্তত 20টি শিশুর জন্যে প্রকৃতির গড়া প্রাণ ভাণ্ডার। তারপর বেরুদ্যমান ওরেল বাসিটিকে আমি এক উষ্ণ দেহের উপর শুইয়ে দিলাম। অবস্থাটা সেই মুহূর্তে বুঝে নিল, সঙ্গে সঙ্গেই তার কান্না গেল থেমে। হে ঈশ্বর, জননী ভার্জিন মেরি, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বারবার বলতে লাগলাম, আর আলুলায়িত কেশের মাথাটা এপাশ ওপাশ করতে লাগল। তারপর হঠাৎ মৃদু আর্তনাদ করে নীরব হয়ে গেল সে। আবার সে তার অবর্ণনীয় সুন্দর চোখ মেলে চাইল, সেই মায়ের পবিত্র চোখ দুটি যিনি সবেমাত্র একটি শিশুকে জন্ম দিয়েছেন। নীল চোখ দুটি নিয়ে নীল আকাশের দিকে চেয়ে রইল। আনন্দ ভরা কৃতজ্ঞতার হাসির প্রভা ফুটে গড়ে পড়ল সেই চোখে। অবসন্ন হাতে ধীরে ধীরে নিজের এবং শিশুর দেহ ক্রুশ চিহ্ন এঁকে দিল। তোমারই জয় হোক হে চির পবিত্রা ঈশ্বর জননী। আবার বলল, জয়। তার চোখের আলো আবার মিলিয়ে গেল, বেদনা ক্লিষ্ট মুখখানি আবার দেখা গেল। অনেকক্ষণ চুপ করে রইল সে, সামান্য নিঃশ্বাস পড়ছিল শুধু। কিন্তু হঠাৎ সে দৃঢ় এবং প্রকৃতস্থ কণ্ঠে বলে উঠল, আমার থলেটা খোলতো বাছা। আমি থলেটা খুলে ফেললাম। সে মনোযোগের সঙ্গে আমার দিকে তাকিয়ে ক্ষীণভাবে মুচকে হাসল। আমার মনে হলো যেন তার বসে যাওয়া গালে এবং ঘামে ভেজা কপালে সামান্য রক্তিমাভা দেখতে পেলাম। এখান থেকে একটু সরে যাও, সে বলল। দেখো যেন বেশি নড়াচড়া করো না। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তো এখন। আমি কাছে ঝোপের ভেতর গিয়ে ঢুকলাম। ভারী ক্লান্ত লাগতে লাগলো। মনে হলো বুকের মধ্যে যেন কোনো সুন্দর পাখি মিষ্টি গলায় গান গাইছে, তার সঙ্গে মিশেছে সমুদ্রের অবিরাম কল্লোল। মনে হলো এই গান সারা বছর ধরে শুনলেও আমার ক্লান্তি আসবে না। অদূরে কোথাও একটা ঝর্ণা কুলকুল ধ্বনি করে চলেছে, যেন কোনো তরুণী প্রণয়ীর কথা বলছে বন্ধুর কাছে। এমন সময় ঝোপের ওপর দিয়ে একটা মাথা উঁচু হতে দেখা গেল। হলদে রঙের একখানি রুমাল তাতে পরিপাটি করে বাঁধা। কি ব্যাপার? আমি বিস্ময়ে চেঁচিয়ে উঠলাম। এত তাড়াতাড়ি তোমার চলাফেরা করা উচিত হয়েছে কি বলো? একটা গাছের ডাল ধরে বসে রইল মেয়েটি। দেখে মনে হলো যেন দেহের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। ছায়ের মতো ফ্যাকাশে মুখে এতটুকু রঙের লেশমাত্র নেই, শুধু চোখ দুটি প্রকাণ্ড নীল হ্রদের মতো দেখাচ্ছে। কমনীয় হাসি হেসে সে বলে উঠল, দেখো কেমন ঘুমাচ্ছে। হ্যাঁ, ভালোই ঘুমোচ্ছিলই বটে, কিন্তু যতদূর মনে হলো অন্য যে কোনো ঘুমন্ত শিশু থেকে পার্থক্য কিছুই নেই। পার্থক্য যা আছে তা পরিবেশে। শরতের উজ্জ্বল পাতার স্তূপের উপর
একটা ঝোপের নিচে শুয়ে আছে শিশুটি, ওরেল প্রদেশে, এবং ঝোপ মেলে না। তোমার এখন একটু শুয়ে পড়া উচিত মা, আমি বললাম। না, শিথিলভাবে মাথা নেড়ে সে জবাব দিল, আমাকে এখনই সব গুছিয়ে নিয়ে সেখানে রওনা হতে হবে। কি যেন সে জায়গাটার নাম? ওচেমচিরি? হ্যাঁ, ঠিক তাই। আমার সঙ্গীরা তো এতক্ষণে নিশ্চয়ই অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু তুমি কি হাঁটতে পারবে? কেন, ভার্জিন মেরি কি আমাকে সাহায্য করবেন না? বেশ, ও যখন ভার্জিন মেরির সঙ্গেই চলেছে, তখন আমার আর কি বলবার আছে। ঝোপের নিচে সেই ছোট্ট কুঞ্চিত বিরক্তি ভরা মুখখানির দিকে ও একবার তাকালো। ওর চোখ দুটি থেকে নিবিড় স্নেহের রশ্মি বিকিরিত হচ্ছিল। ঠোঁট দুটি একবার চেটে নিয়ে হাত দুখানি আস্তে আস্তে নিজের বুকে বুলিয়ে নিল। আমি খানিকটা আগুন জ্বালিয়ে কেতলিটা বসাবার জন্য কয়েকখানি পাথর সাজিয়ে দিলাম সেখানে। 1 মিনিটের মধ্যেই তোমাকে খানিকটা চা করে দিচ্ছি মা, আমি বললাম। ও খাসা হবে। বুকটা যেন শুকিয়ে গেছে। ও জবাব করল, তোমার দলের লোকেরা কি তোমাকে ফেলেই পালিয়েছে? না, তা পালাবে কেন? আমি পিছিয়ে পড়েছিলাম। তারা মদের 2-1 পাত্র খেয়েছিল বলে ভালোই হচ্ছে। তারা যদি এখন আশেপাশে থাকতো, কি করতাম জানি না। আমার দিকে এক নজর চেয়ে সে বাহু দিয়ে মুখখানি ঢাকল, তারপর রক্তাক্ত থুতু ফেলে হাসল সজ্জল হাসি। এ কি তোমার প্রথম? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এই প্রথম। কিন্তু তুমি কি? একটা মানুষ বলেই তো মনে হচ্ছে। হ্যাঁ মানুষ তো, হ্যাঁ মানুষ। তা বুঝতে পারলাম বিয়ে হয়েছে। বরাতে জোটেনি। মিছে কথা বলছো? না না, মিছে বলবো কেন? চোখ দুটো নামিয়ে কি ভাবতে লাগলো ও। তারপর জিজ্ঞেস করলো, এসব মেয়েলি ব্যাপার তুমি জানলে কি করে? এবার মিথ্যে কথাই বললাম। আমি এসব পড়েছি, আমি ছাত্র, জানো তো? হ্যাঁ হ্যাঁ জানি। আমাদের পুরোহিতের যে বড় ছেলে সেও ছাত্র, পুরোহিত হওয়ার জন্য পড়েছে। হ্যাঁ, আমিও তারই মতো একজন। যাক, এখন কেতলিটার জল ভরে আমি আসি। শিশুর শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা তা দেখবার জন্য মেয়েটির মাথা হেট করল। তারপর সমুদ্রের দিকে তাকিয়ে বলল, স্নান করে নিব ভাবছিলাম, কিন্তু জল কেমন তা তো জানি না। কেমন জল? যেমন নোনা তেমনই বিস্বাদ। বেশ, স্নান করে এসো গে। এ জল শরীরের পক্ষে ভালো। সত্যি? আমি সত্যি কথাই বলছি। ঝর্ণার জলের চেয়েও এ জল গরম। এখানকার ঝর্ণার জল তো বরফের মতো ঠান্ডা। তুমি জানো, একজন আফগাজিয়াম ভেড়ার লোমের টুপি মাথায় দিয়ে টুকটুক করে ঘোড়ায় চড়ে চলে গেল। মাথাটা তার ঝুঁকে পড়েছে বুকের উপর, ঝিমুচ্ছে। তার ছোট বলিষ্ঠ ঘোড়াটা কান খাড়া করে কালো আর চোখে একবার আমাদের দিকে চাইল, তারপর চিহি করে উঠতেই অশ্বারোহী ঝাঁকুনি খেয়ে মাথা তুলল, একবার দেখে নিল আমাদের দিকে, তারপরে আবার ঝুঁকে পড়ল মাথাটা। এখানকার লোকগুলি কি অস্বাভাবিক, দেখলে ভয় করে। ওরেলের মেয়েটি শান্ত স্বরে বলল। আমি ঝর্ণার দিকে গেলাম। ঝর্ণার স্বচ্ছ জীবিত জল পাবার মতো তরতরে চলছে। পাথরের উপর দিয়ে যেতে কলকল বক বক নানা রকম শব্দ করছে। সেই জলে শরতের ঝরা পাতাগুলি ভেসে চলেছে ঘুরতে ঘুরতে। চমৎকার। হাত মুখ ধুয়ে আমি কেতলিটা ভরে নিয়ে এলাম। আস্তে আস্তে ঝোপের ঝাঁক দিয়ে দেখতে পেলাম মেয়েটি চলেছে মাটি পাথরের উপর হামাগুড়ি দিয়ে, আর অস্বস্তি ভরে পেছনে তাকাচ্ছে। ব্যাপার কি? আমি জিজ্ঞেস করলাম। মেয়েটি আঁতকে উঠল। মুখখানা ছাইয়ের মতো সাদা, কাপড়ের ভেতর কি যেন লুকোবার চেষ্টা করছিল। আমি বললাম, সেটা কি? আমাকে দাও। তাকে বললাম, আমি মাটিতে পুঁতে ফেলেছি। হে ভাই, তুমি কি বলছো? স্নানের ঘরের মেঝের নিচে এটা পোতার নিয়ম। তুমি কি ভাবছো, তোমার জন্য কেউ কি চটপট একটা স্নানের ঘর করে দেবে এখানে? তোমার কাছে এটা ঠাট্টা হতে পারে, কিন্তু আমার ভয় হয় যদি কোনো বন্য জন্তু খেয়ে ফেলে। এটা মাটিতে ফিরিয়ে নিতে হয়, জানো তুমি? এই কথা বলেই সে অন্যদিকে মুখ ফেরালো। তারপর একটা ভারী
ভোঁতা পুটলি তুলে দিল আমার হাতে। কাকুতি ভরা কণ্ঠে লজ্জায় রাঙা হয়ে বলে উঠল, তুমি এটা ভালো করে পুঁতে ফেলো, কেমন তো? যত নিচে পারো, যিশুর দোহাই। আমার বাছার মুখ চেয়ে কাজটি ভালো করে করো, কেমন? আমি যখন ফিরে এলাম তখন সে সমুদ্রের ধার থেকে ফিরছে। পা দুটো কাঁপছে তার, হাত একটি সামনে বাড়ানো, পরনের ঘাগরাটা কোমর পর্যন্ত ভেজা। মুখে একটু রং লেগেছে, যেন ভেতরের কোনো জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠেছে। ওকে ধরে আগুনের কাছে নিয়ে গেলাম। আপন মনে বিস্ময়ে ভাবলাম, ওর গায়ে কি জন্তুর মতো জোর। তারপর দুজনে মিলে মধু দিয়ে যখন চা খাচ্ছি, ও আমাকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি তোমার বইয়ের পড়া খতম করেছ? হ্যাঁ। কেন, মদ ধরেছিলে কি? হ্যাঁ মা, একেবারে গোল্লায় গিয়েছিলাম। বলছো কি? আমার মনে পড়ছে সুহমে তোমাকে দেখেছিলাম খাওয়ার ব্যাপার নিয়ে সর্দারের সঙ্গে গালাগালি করতে। সেদিন মনে মনে বলেছিলাম, লোকটা নিশ্চয়ই মাতাল, কোনো কিছুরই ভয় টয় পায় না। সদ্যজাত ওরেল বাসিটি শান্তভাবে যেখানে ঘুমিয়ে আছে পুরো ঠোঁট থেকে সুস্বাদু মধুটা চাটতে চাটতে বারবার সেদিকে তার নীল চোখের দৃষ্টি ফেরাতে লাগল। ও বাঁচবে কি করে? আমার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ও বলে উঠল, তুমি আমাকে সাহায্য করেছ, তার জন্য ধন্যবাদ, কিন্তু এতে কি ওর কল্যাণ হবে জানি না। চা খাওয়া শেষ করে ওর নিজের গায়ে ক্রুশ চিহ্ন আঁকল। আমি যতক্ষণ জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম, ও এক দৃষ্টে মাটির দিকে তাকিয়ে ঘুমে ঢুলছিল, বোধহয় ডুবেছিল চিন্তায়। তার চোখ দুটো আবার বিবর্ণ হয়ে গেছে। একটু পরেই ও উঠে দাঁড়ালো। তুমি সত্যি যাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ। সামলে চলো কিন্তু মা। কেন? ভার্জিন মেরি, ওকে তুলে আমার কাছে দাও, আমি ওকে নিয়ে যাব। এ নিয়ে দুজনে খানিকটা তর্ক করলাম, শেষ পর্যন্ত রাজি হলো। তারপর আমরা রওনা হলাম, চললাম পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে। হোঁচট খেয়ে পড়বে না আশা করি, ও বলল। দুষ্ট হাসি হেসে সে আমার কাঁধের উপর বাহুটা তুলে দিল। রুশ দেশের এই নতুন অজ্ঞাত ভবিতব্য অধিবাসীটি আমার কোলে শুয়ে সশব্দে নাক ডাকাচ্ছে। সাদা ফেনার কলকা পরা সমুদ্রের ঢেউগুলি কলকল করছে, সশব্দে আছড়ে পড়ছে তীরে। ঝোপগুলো কানাকানি করছে। মধ্য গগন পার হয়ে নির্মল সূর্য পশ্চিমে হেলে পড়েছে। আমরা মন্থর গতিতে হেঁটে চলছি। মাঝে মাঝে থেমে পড়ছেন মা, গভীর একটা নিঃশ্বাস নিয়ে ওপর দিকে মাথা তুলে দেখে নিচ্ছে চারদিক, সাগর, বন, পাহাড়। তারপর তাকাচ্ছে ছেলের মুখের দিকে। চোখ দুটো তার বেদনার অশ্রুতে একেবারে ধুয়ে গেছে। সেখানে ফুটে উঠেছে অপূর্ব স্বচ্ছতা। আবার সেখানে জ্বলছে অফুরন্ত ভালোবাসার নীলাভ শিখা। একবার সে থেমে পড়ল, বলল, হে মঙ্গলময় প্রভু, কি চমৎকার, কি কল্যাণময়! এইভাবে যদি আমি চলতে পারি চিরদিন, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, আর আমার এই ক্ষুদ্র শিশু বেড়ে ওঠে মুক্ত পরিবেশের মধ্যে, তার মায়ের বুকের কাছে, আমার স্নেহের দুলাল। সমুদ্র অবিরাম কল্লোল ধ্বনি করে চলেছে। বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন, ইতিহাস, ফিলোসফি, রাজনীতি, বিশ্ব রাজনীতি সহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে। বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।